তোমার কাছে এমন এক জিন থাকতো যে কিনা তুমি যা চাইতে তাই পূরণ করে দিতে পারতো। আলাদিন ও 40 চোরের অ্যারাবিয়ান নাইটস এর গল্প তো তোমরা জীবনে একবার হলেও শুনে থাকবে, তাই না? ঠিক সেই গল্পটি এবার হাজির হয়েছে সিনেমার পর্দায়। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছি আমার খুব 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 পছন্দের একটি মুভি আলাদিন। 2019 সালে মুক্তি পাওয়া এই মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে আরব রাজ্যের সাধারণ এক ছিচকে চোর ছোটখাটো চুরি করতে করতে সেই রাজ্যের রাজকুমারীকে নিজের ভালোবাসার মায়ায় বিভোর করে তোলে, আর কিভাবে এক জিনের সাহায্যে তার স্বপ্নগুলোকে পূরণ করতে থাকে। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার হলেও এই মুভিটি পুরো দেখে নিও। আমি 100% নিশ্চিত যে তুমি হেব্বি মজা পাবা এই জিনের কর্মকাণ্ড দেখে। তো আর প্যাচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় একটি সাগরে অনেকগুলো বড় বড় জাহাজ দেখানোর মাধ্যমে। সেই জাহাজগুলোর মধ্যে থেকে একটি জাহাজে দুজন বাচ্চা ছেলে মেয়ে পাশের আরেকটি জাহাজ দেখে বলতে থাকে, দেখো বাবা কি সুন্দর বড় জাহাজ। বাচ্চাগুলোর ওই কথা শুনে ওর বাবা বলে, দেখো সোনা পাখিরা, সব সুন্দরী সবসময় ভালো হয় না, আমাদের এই ছোট্ট জাহাজটিও কত বড় বড় ঝড় থেকে আমাদের রক্ষা করেছে, চলো তোমাদেরকে একটি গল্প শোনাই। এরপর ওই ব্যক্তি ছেলে মেয়ে দুটিকে আলাদিনের গল্প বলতে শুরু করে। গল্পে দেখা যায় অ্যারাবিয়ান রাজ্যের অলিতে গলিতে আলাদিন নামের এক ছিচকে চোর ওর চলার সাথী দুষ্টু বানরকে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। বানরের নাম আবু। এরপর আলাদিন একটি মেয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এদিকে আলাদিনের ক্রাইম পার্টনার আবু মেয়েটির গলা থেকে একটি দামি গহনা চুরি করে নেয়, আর মেয়েটি একটুও টের পায় না। বুঝতেই পারছো, তারা অত্যাধিক লেভেলের চুরি করা এক্সপার্ট। আলাদিন সে চুরি করা হাড়টি বিক্রি করে কিছু খেজুর কেনে, আর সেই খেজুরগুলো সেই এলাকার কিছু ক্ষুধার্ত বাচ্চাদের নিয়ে ভাগাভাগি করে খেয়ে নেয়। মানে আলাদিন চোর হলেও মানবিক চোর, গরিব ও অসহায়দের জন্য একটু বেশি দরদ কাজ করে তার। অন্যদিকে দেখা যায় আরাবিয়ান রাজ্যের রাজকুমারী ওই একই এলাকার বাজারে ঘোরাঘুরি করছে। অপরূপ সুন্দরী এই অল্প বয়সী মেয়েটির নাম হলো জ্যাসমিন। তবে জ্যাসমিন যে রাজকুমারী সেটা গোপন করে এখানে এসেছে রাজ্যের খোঁজ খবর নিতে। জ্যাসমিন দেখতে পায় দুজন অল্প বয়সী ছেলে না খেয়ে রয়েছে। এটা দেখে জ্যাসমিনের খুব মায়া হয় এবং একটি দোকান থেকে দুটি রুটি নিয়ে দেয় ওই দুই ছেলের কাছে। কিন্তু জ্যাসমিনের কাছে কোনো টাকা ছিল না, তাই সেই দোকানের মালিক জ্যাসমিনকে হেনস্থ করতে থাকে টাকা দেওয়ার জন্য। লোকটি তার ব্রেসলেট কেড়ে নেয় রুটির দাম হিসেবে। দূর থেকে আলাদিন সব লক্ষ্য করে এবং দৌড়ে গিয়ে জ্যাসমিনকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে খুব কৌশলে তার ব্রেসলেটটি সেই দোকানদারের কাছ থেকে চুরি করে নিয়ে আসে। এটা বুঝতে পেরে সেই দোকানদার ধাওয়া করে তাদের, আর এখানে এক বিশাল টম এন্ড জেরি খেলা স্টার্ট হয়ে যায়। বিভিন্ন রকমের ভেলকি দেখিয়ে আলাদিন জেসমিনকে নিয়ে পালাতে সক্ষম হয়। এরপর আলাদিন জেসমিনকে তার ঘরে নিয়ে আসে। আসলে এটাকে ঘর বললে খুব অন্যায় হয়ে যাবে, কিন্তু আলাদিনের এই দালান থেকে দেখতে পাওয়া যায় পুরো রাজ্যকে। রাজ্যের বিশাল প্রাসাদটিও চোখে পড়ে জ্যাসমিনের, কিন্তু জ্যাসমিন আলাদিনকে ওর পরিচয় জানায় না। জ্যাসমিন বলে তার নাম ডালিয়া। তবে আলাদিন জেসমিনের হাতের ব্রেসলেটটি দেখে বুঝতে পারে এই ব্রেসলেটটি শুধুমাত্র প্রাসাদের ভিতরের লোকরাই পরে থাকে। এ বিষয়ে জ্যাসমিনের কাছে জানতে চাইলে জ্যাসমিন মিথ্যা কথা বলা শুরু করে দেয়। আলাদিনকে বলে সে নাকি ওই প্রাসাদের রাজকুমারীর দাসী হিসেবে কাজ করে, তাই সেই রাজকুমারী তাকে এই ব্রেসলেটটি গিফট করেছে। এদিকে রাজার লোকজন চলে আসলে জ্যাসমিন চলে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। জ্যাসমিন সেখান থেকে বিদায় নিয়ে চলে যেতে যায়, আর তখন তার ব্রেসলেটটি আলাদিনের কাছ থেকে ফেরত চায়। কিন্তু আলাদিন অনেক খোঁজাখুঁজি করেও সেই ব্রেসলেটটি আর খুঁজে পায় না। তখন জ্যাসমিন আলাদিনকে ভুল বুঝতে শুরু করে আর বলে, তুমি যে আসলে একটা চোর এটা আমার আগেই বোঝা উচিত ছিল। শেষমেশ আমার ব্রেসলেটটাও চুরি করে নিলে। এটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি ছিল। কিন্তু আলাদিন জানায় সে এই কাজটি করেনি। বন্ধুরা, আসলে আলাদিন সত্যি কথাই বলছিল। ব্রেসলেটটি আসলে চুরি করে নিয়েছিল তার শাগরেদ আবু। হ্যাঁ, সেই মহান চোরের একমাত্র ক্রাইম পার্টনার। যাই হোক, জ্যাসমিন আলাদিনের সাথে খুব রাগ করে সেখান থেকে চলে আসে, আর আলাদিন আবুকে খুব বকাঝকা করতে থাকে। সে আবুকে বলে, তোর কি কোনো হোশ জ্ঞান নাই যে কখন চুরি করতে হবে? এর পরের দৃশ্যপটে আমরা দেখতে পাই রাজ্যের সুবিশাল মহলের ভিতরটা। রাজকুমারী জ্যাসমিন বেশ সুন্দরী রাজকীয় পোশাক পরে ঘর থেকে বের হচ্ছে। জ্যাসমিনকে দেখতে এসেছে অন্য আরেক রাজ্যের রাজকুমার বিবাহের প্রস্তাব দেবে বলে। কিন্তু জ্যাসমিনের সেই বোকারাম রাজকুমারের স্বভাব, চরিত্র, মনোভাব কোনোটিই পছন্দ হয় না, তাই সে মুখের উপরেই তাকে না বলে দেয়। এরপর দেখা যায় সেনাপতি জাফর সুলতানকে বুঝাচ্ছে যে ওদের রাজ্যের জন্য পরবর্তী সুলতান আগে থেকেই ঠিক করে নেওয়া ভালো। যেহেতু সুলতানের কোনো পুত্র সন্তান নেই, তাই জ্যাসমিনকে যে বিয়ে করবে সেই হবে এই অ্যারাবিয়ান সাম্রাজ্যের পরবর্তী দাবিদার। তাই জ্যাসমিনকে এই বিয়ের প্রস্তাবটি মেনে নেওয়া উচিত।
তো বন্ধুরা চলো তোমাদেরকে এই জাফর সম্পর্কে কিছু ধারণা দিয়ে রাখি। জাফর হলো সুলতানের উপদেষ্টা, খুব ভালো কূটনৈতিক গুটিবাজি করতে পারে এই লোক। জাফর সবসময় এই রাজ্যের প্রধান সুলতান হতে চায়, তাই সে একটি জাদুর প্রদীপের সন্ধান করছে যেটার ভিতরে একটি জিন থাকে। সেই জিনের অসীম ক্ষমতা, যা ইচ্ছা তাই করানো যাবে সেই জিনকে দিয়ে। জাফর ওই জিনের সাহায্যে পুরো পৃথিবীর শাসনকর্তা হতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে সেই প্রদীপটি সংরক্ষিত আছে একটি জাদুকরী গুহার ভিতরে, যেখানে শুধুমাত্র সেই মানুষটি প্রবেশ করতে পারবে যার হৃদয়ে কোনো খুঁত নেই। যে মানুষটির হৃদয় একদম হীরার মতন স্বচ্ছ, শুধু সেই পারবে প্রদীপটিকে নিয়ে আসতে। অধিক লেভেলের চিটার বাটপার হওয়ার কারণে জাফর তো আর এই ক্যাটাগরির ভিতরে পড়ে না। জাফরের বিশ্বস্ত সঙ্গী ছিল তার এক তোতা পাখি যার নাম ইয়াগো। এই পাখিটা জাফরের একদম বিশ্বস্ত চামচা, সব খবর বার্তা এনে দেয় জাফরকে। এছাড়াও তার কাছে একটি জাদুর লাঠি ছিল যেটা দেখতে এক গোখরা সাপের ফনার মতন। সেই লাঠির ক্ষমতা ছিল এটা দিয়ে যাকে ইচ্ছা তাকেই সে হিপনোটাইজ করতে পারত। তাই এবার সে ওই লাঠির সাহায্যে সুলতানকে বশে নিয়ে আসতে চেয়েছিল এবং জ্যাসমিনের মায়ের রাজ্য সিরাবাদে হামলা করার আদেশ বাটপারি করে নিয়ে নিতে চেয়েছিল। কিন্তু সেই সময় জ্যাসমিন সেখানে চলে আসে আর সুলতান নিজের হুঁশ ফেরত পায়। জ্যাসমিন এসে ওর বাবাকে বলে যে রাজ্যের পরবর্তী শাসনকর্তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, কেননা জ্যাসমিন নিজেই সিংহাসনে বসবে। কিন্তু অ্যারাবিয়ান রাজ্যের নিয়ম সিংহাসনে কোনো মেয়ে বসতে পারবে না, তাই রাজা জ্যাসমিনকে ওই রাজকুমারকে বিয়ে করে নিতে বলে। জ্যাসমিন তার উপর রাগ করে সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় রাতের বেলা আলাদ্দিন বিভিন্ন রকমের কারসাজি আর ছদ্মবেশ ধারণ করে প্রাসাদের মধ্যে ঢুকে পড়েছে জ্যাসমিনকে ওর হাতের ব্রেসলেট ফেরত দেওয়ার জন্য। জ্যাসমিন তো আলাদ্দিনকে দেখে পুরাই টাস্কিত। সে বলে শত শত গার্ড ফাঁকি দিয়ে এখানে আসা তো একদম অসম্ভব। তখনই জ্যাসমিন বুঝতে পারে আলাদ্দিন সাধারণ কোনো চোর না, তার ট্যালেন্ট আছে মাইরি। আলাদ্দিন ভিতরে এসে জ্যাসমিনের সাথে গল্পগুজব শুরু করে দেয়, চান্স পেলে মেয়ে পটানোর ধান্দা আর কি। কিন্তু এখানেও জ্যাসমিন তাকে মিথ্যা বলে যে সে কোনো রাজকুমারী না। জ্যাসমিনের দাসী ডালিয়াকে সে রাজকুমারী বানিয়ে দেয় আর ইশারা দিয়ে অভিনয় করতে বলে। এদিকে জাফরের পাখি ইয়াগো এই সব কাহিনী দেখে ফেলে আর উড়ে গিয়ে জাফরকে খবর দিতে চলে যায়। আলাদ্দিন জ্যাসমিনের জন্য ব্রেসলেটটি ঠিকই ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু তার এখন আর যেতে মন চাইছিল না, কারণ আলাদ্দিন মনের অজান্তেই জ্যাসমিনকে পছন্দ করে ফেলেছে। কিন্তু জ্যাসমিন যে সেই রাজ্যের রাজকুমারী সেটা আলাদ্দিন তখনও জানতো না। দেখা যায় আলাদ্দিন জ্যাসমিনের চুল থেকে একটি হেয়ার ব্যান্ড খুলে নেয় এবং তাকে কথা দেয় আগামীকাল সেটা ফেরত দিতে আবারও এখানে আসবে, মানে আবারও জ্যাসমিনের সাথে সাক্ষাৎ করার পায়চারি আর কি। যাই হোক, জাফর এসব খবর পেয়ে আরও কিছু লোক পাঠিয়ে দেয় আলাদ্দিনকে ধরার জন্য। সেখানে জাফর জানায় তুমি যার সাথে কথা বলেছ সে হলো আসল রাজকুমারী, আর আমি জানি তুমি ইতিমধ্যেই তার প্রেমে পড়ে গেছো, কিন্তু তুমি তো আর রাজকুমার না, তাই তোমার সাথে কখনোই তার বিয়ে হবে না। তবে তোমাকে আমি রাজকুমার বানিয়ে দিতে পারি, তার জন্য তোমাকে আমার ছোট্ট একটা হেল্প করতে হবে। আমি যা বলবো তাই যদি তুমি করে দিতে পারো তাহলে তুমি একটি প্রাসাদ সহ পুরো রাজ্যের মালিক হয়ে যেতে পারবে। কোনো উপায় না দেখে আলাদ্দিন সেই প্রস্তাবে রাজি হয়ে যায় আর জাফর তাকে নিয়ে হাজির হয় সেই গুহার সামনে যার ভিতরে ওই জাদুর প্রদীপটি ছিল। আসলে জাফর এখনো পর্যন্ত অনেক লোককেই সেই গুহার মধ্যে পাঠিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি, কেননা জাফর যাদেরকে পাঠাচ্ছিল তারা ছিল প্রচণ্ড লোভী। গুহার ভিতরে ওই প্রদীপটি ছাড়াও এত এত হিরে জহরত আছে যে কেউ তার লোভ সামলাতে না পেরে সেখানেই মরে যায়। জাফর আলাদ্দিনকে বলে এই গুহার মধ্যে একটি প্রদীপ আছে, সেটা তোমাকে নিয়ে আসতে হবে, কিন্তু সাবধান, সেখানে মাথা নষ্ট করার মতন অঢেল ধন সম্পত্তি, হীরা মুক্তা মণি রয়েছে, এই সব ভুলেও হাত দেওয়া যাবে না, শুধুমাত্র ওই প্রদীপটি নিয়ে আসলেই তোমার হবে। এরপর আলাদ্দিন ওর বানর আবুকে নিয়ে সেই গুহার মধ্যে ঢুকে পড়ে। সেখানে চারিদিকে ছড়িয়ে ছিল অজস্র মণি, মুক্তা, হীরা, জহরত, কিন্তু আলাদ্দিন তার লোভ সংবরণ করতে সক্ষম হয়। সেখানে আলাদ্দিন একটি জাদুর কার্পেট দেখতে পায় যে কিনা মানুষের মতন ইঙ্গিত করতে পারত। সেই কার্পেটটি একটি পাথরের নিচে চাপা পড়েছিল। আলাদ্দিন সেই পাথর তার উপর থেকে সরিয়ে নিতেই সেই কার্পেটটি সাই করে আকাশে উড়ে যায়, বোঝাই যাচ্ছে এটা উড়তে পারে। আলাদ্দিন নানা বাধা বিপত্তি পেরিয়ে সেই প্রদীপের কাছে পৌঁছায়, কিন্তু সে প্রদীপটি নেওয়ার সময় তার পায়ের সাথে ধাক্কা লেগে একটি লাল হীরের টুকরা নিচে পড়ে যায়। আলাদ্দিনের ক্রাইম পার্টনার আবু এই লাল চকচকে হীরা দেখে আর ঠিক থাকতে পারে না, তাই লোভ করে যখনই সে হাত বসায় সঙ্গে সঙ্গে চারিদিকে লাভায় পরিপূর্ণ হয়ে যেতে থাকে। তবে আলাদ্দিন প্রদীপটি সংগ্রহ করে নিতে সক্ষম হয়েছিল। একের পর এক পাথর ভাঙতে শুরু করে আর তখনই জাদুর কার্পেট এসে তাকে উদ্ধার করে নেয়। অনেক কষ্টে আলাদ্দিন কোনো রকম ঝুলে রয়েছে একটি পাথর ধরে। তখন সেখানে উপস্থিত হয় জাফর। আলাদ্দিনকে বাঁচানোর শর্তে আগে প্রদীপটি সে চায়, কিন্তু আলাদ্দিন তো বোকাশোকা ছিল, তাই প্রদীপটি তার হাতে দিয়ে দেয়। আর তখনই জাফর তার সাথে পোল্টিবাজি করে তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তবে নিচে পড়ার আগেই জাফরের কাছ থেকে কৌশলে প্রদীপটি চুরি করে নেয় আবু, আর এছাড়াও সেই কার্পেট এসে আলাদ্দিনকে বাঁচিয়ে